দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা, এবং আজ আমাদের আলোচনার বিষয় সঠিক চিকিৎসা পেতে রোগীদের করণীয়, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমার সাথে আছেন ডাক্তার আজহারুল ইসলাম খান, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথম একটু জানতে চাই যে বাংলাদেশে তো 3 ধরনের হাসপাতাল আমরা যদি ভাগ করি রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি লেভেলের কাজ করছে। তো এই 3 ধরনের হাসপাতালের কাঠামো সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে? হাসপাতাল হলো যেখানে ইনডোরও থাকে আউটডোরও থাকে। ফলে আমাদের দেশে গ্রামে গঞ্জে যেটা প্রাইমারি হেলথ কেয়ার আমরা বলি, যেখানে 70% অফ পপুলেশন এখনও থাকে, সেই জায়গাটায় ঠিক হাসপাতাল আছে কিন্তু ছোট আকারে। আর যদি সেকেন্ডারি বলেন তাহলে সেটা বেড়ে যায় এক আটটা। আর টার্সারি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্পেশালাইজড হসপিটাল, এখন কোয়াটারনারি কিছু আছে, সুপার স্পেশালাইজড। সাধারণ লোকজন সেই ক্ষেত্রে তারা খোঁজে যে কাছাকাছি কোথায় গেলে চিকিৎসা পাওয়া যাবে এবং অ্যাট এ ভেরি রিজনেবল কস্ট, অ্যাট এ অ্যাফোর্ডেবল কস্ট। অতএব তাদের কাছে ওই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি সেটার মিনিংটা অতটা ক্লিয়ার না, বা তারা ক্লিয়ারলি জানতে চেষ্টাও করেন। যেহেতু তারা জানেন না, তারা তাদের পার্শ্ববর্তীতে যে উপজেলা কমপ্লেক্স হোক বা প্রাইমারি লেভেলে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু যাবেন। তো আমরা আমাদের প্রোগ্রামটার মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই যে কোন রোগগুলোর জন্য কোন হাসপাতালে দ্রুত যাওয়া দরকার রয়েছে। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। যেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার, যেটা মানে সাধারণ যদি কোনো রোগী জ্বর, ঠান্ডা, এমনি সর্দি কাশি বা একটু ডায়রিয়া হলো, বা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, একটা নর্মাল ডেলিভারি, বা ইপিআই ইমিউনাইজেশন, টিকাদান কর্মসূচিগুলো আছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এইসবের জন্য কমিউনিটি ক্লিনিকসগুলি রয়েছে। প্রতিটি 6000 পপুলেশনের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আছে। সেটা হচ্ছে সবচেয়ে কাছে, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের একদম রুট লেভেলে। এছাড়াও আছে সাব সেন্টারগুলি আছে, ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লিনিক আছে। এইসব জায়গায় গেলে অন্তত পক্ষে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলতে পারে যে আমার এই সমস্যা। তাহলে জ্বরের জন্য হলে একটা সামান্য প্যারাসিটামল যদি লাগে, বা একটু কাশির জন্য কাফ সিরাপ যদি লাগে, কিন্তু তার যদি এমন একটা সিচুয়েশান থাকে যে সেই অল্প চিকিৎসায় বা এই সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না, তাহলে তাকে রেফার করে দিবে একটি বড় হাসপাতালে। এছাড়াও এই যে কমিউনিটি ক্লিনিক আর এই সাব সেন্টার আর আপনার এই ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এছাড়াও যেটা রয়েছে যে উপজেলা লেভেলে 31 থেকে 50 বেডেড হসপিটাল আছে, যেখানে স্বল্প আকারেও হলো বেডগুলি আছে, ওপিডি আছে, সেখানে যেতে পারে, বা তাদেরকে সেখানে যাওয়ার জন্য যারা রুট লেভেলে সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস লিডার আছে, তাদের বলা উচিত যে ওই জায়গাটায় যেয়ে তুমি চিকিৎসা নাও। ইদানিংকালে লোকজনরা অনেকেই জানে যে কোথায় কিভাবে যেতে হবে। এবার আমি চলে আসি যে আমাদের বর্তমানে বাংলাদেশে যে মেডিসিন, কার্ডিওলজি, পেডিয়াট্রিক, এই ধরনের যে নামগুলো রয়েছে, গাইনোকোলজি বা হেপাটিক সার্জারি বিভাগ, তো এই নামগুলোর সাথে তো সাধারণ দর্শকরা কোনোভাবেই অজ্ঞত নয়, তাই না? তারা আসলে জানে না যে এগুলো আসলে কি। তো কোন রোগের জন্য কোন বিভাগে যেতে হবে সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, এইটা ধরেন যে প্রাইমারি হেলথ কেয়ারের কাঠামোটা কিন্তু বেশ শক্তিশালী আমাদের দেশে, কিন্তু নট ভেরি ফাংশনাল। কেন বলছি? যেখানে যে প্রোভাইডারটা থাকার কথা, একজন ডাক্তার থাকবে, একটা নার্স থাকবে, এইসব ইয়েগুলি প্রোভাইডার লেভেলে গ্যাপস আছে। ফ্যাসিলিটির থাকার কথা কিন্তু রেডিনেস নেই। তো যে জন্য হচ্ছে যে লোকে আমার কি হার্টের সমস্যা হয়েছে, আমার কি পেটে কোথায় সমস্যা, সেটা তো আমি জানি না। সাধারণ লোকরা একজন ডাক্তারের কাছে যাবে, গেলে তখন সে দেখবে যে এটা সাধারণ কোনো অসুখ না, এটা কোনো হার্টের সমস্যা, বা লাং থেকে বুঝলো যে এটা লাংয়ের কোনো সমস্যা, বা পেটের কোনো সমস্যা, বা এমন কোনো সমস্যা যেটার সুবিধা প্রাইমারি হেলথ লেভেলে বা ওই উপজেলা লেভেলে নেই,
তাকে রেফার করে দিতে হবে। সেই রেফারেল সিস্টেমটা দুর্বল। কেন দুর্বল? এই রেফারেল সিস্টেমটা সম্বন্ধে পেশেন্টকে একটু কাউন্সিল করতে হয় যে আপনার যে সমস্যা হয়েছে আমি দেখলাম, আমি বুঝলাম, তাতে আমরা যে চিকিৎসা দিতে পারবো এর চেয়ে উন্নতর চিকিৎসা আপনাকে পেতে হবে। সেজন্য আপনার ডিস্ট্রিক্টে চলে যান, ওখানে বড় হাসপাতাল আছে এবং সেখানে বিশেষজ্ঞ আছে। সেই বিশেষজ্ঞই বলে দিবে যে আপনার হার্টের সমস্যা হলে যে সেই ক্ষেত্রে সেই বলে দিবে কি করতে হবে, এবং সেখানেও যদি না হয় তাহলে সেই আপনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ডিভিশনাল লেভেলে পাঠিয়ে দেবে। যারা প্রেগনেন্ট ওমেন থাকেন, গর্ভবতী মায়েদের যদি হচ্ছে সেখানে ডেলিভারি হচ্ছে, ডেলিভারির পরবর্তীতে যদি কোনো কমপ্লিকেশন দেখা যায় সেই ক্ষেত্রে কোথায় নিতে হবে, এবং এই ডিসিশন নিতে নিতে কিন্তু একটা মায়ের জীবন চলে যায়। তো এটার জন্য আসলে আমরা কি করতে পারি একজন চিকিৎসক হিসেবে, বা যারা এই সেক্টরটা দেখছেন তারা আসলে এই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিলে এই ঘটনাগুলো ঘটবে না? কমিউনিকেশন। এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে উত্তর দেবো যেটা অনেকে শুনবে, বুঝবে। ঠিক একইভাবে কমিউনিটি লেভেল থেকে এই যে প্রোভাইডাররা আছে বা এনজিওরা কাজ করে বা অন্যান্য প্রতিষ্ঠান কাজ করে, তাদের মাধ্যমে, রিলিজিয়াস লিডারদের মাধ্যমে, সোশ্যাল লিডারদের মাধ্যমে, বা বিভিন্ন ধরনের কমিউনিকেশন টিভিতে আসে, ইভেন রেডিওতে জিঙ্গলস থাকতে পারে, এই বিভিন্ন ধরনের কমিউনিকেশনের মাধ্যমেই লোকদেরকে বোঝাতে হবে যে কি হলে কোথায় যাওয়া। তো এখানে আরেকটা কথা যে চলে আসে স্যার, যে যখন হচ্ছে চিকিৎসকের কাছে যায়, দুইটা কমপ্লেন হচ্ছে রোগীদের থাকে। প্রথম কমপ্লেনটা হচ্ছে যে চিকিৎসক অপ্রয়োজনীয় অনেকগুলো টেস্ট দেয়, এবং আরেকটা কমপ্লেন থাকে অপ্রয়োজনীয় অনেকগুলো ওষুধ দেয়। তার মধ্যে সবচেয়েতে যদি আমি র্যাঙ্কিং করি তার নাম্বার 1 হবে গ্যাস্ট্রিকের ওষুধ। সব চিকিৎসক হচ্ছে প্রথমেই চোখ বন্ধ করে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? অবশ্যই এই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যারা দেখছেন বা যারা শুনবেন তাদের জন্য বোঝা উচিত যে এই যে ব্যাপক হারে গ্যাস্ট্রিকের ওষুধ লেখা হয়, কারণ ব্যাপক হারে এটা কমপ্লেনও থাকে, আমার এইখানে ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, খেলে ব্যথা করে, খালি পেটে থাকলে ব্যথা করে। তাই বলে সবসময় এই গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে থাকলে এই লং টার্মে কিন্তু কিডনিতে সমস্যা হতে পারে। এছাড়াও অ্যান্টিবায়োটিক গণহারে লেখা হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এটা সম্বন্ধে মিডিয়া, যমুনা টেলিভিশনই হোক বা কোনো নিউজ পেপারই হোক, প্রচুর লেখালেখি হচ্ছে। তারপরেও বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক এবং লেটেস্ট মানে জেনারেশন অফ অ্যান্টিবায়োটিক লিখে লিখে এই রেজিস্ট্যান্সটা অনেক গ্রো করে যাচ্ছে। অতএব এটা সঠিক। আচ্ছা, এটার পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রভাব আপনি কেমন দেখছেন? যে আমরা তো দেখি যে চেম্বারের বাইরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তারা দাঁড়িয়ে থাকেন, এবং রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশনগুলো হাতে নিয়ে হচ্ছে ছবিগুলো তোলা হয়। এই দৃশ্যটা কিন্তু আমরা দেখি। এটাই ধারণা করা হয় যে এই যারা রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তারাই চিকিৎসকদের গিয়ে প্রভাবিত করেন যে আমার ওষুধটা একটু লিখে দিবেন। তো এতে করে হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কতটুকু হচ্ছে, মানে রোগীর সাথে কতটুকু বিচার বা অবিচার করা হচ্ছে? রোগীর সাথে এটা যেখানে চর্চা করা হয় সেখানে অবশ্যই অবিচার করা হচ্ছে। আমরা হেলথ সেক্টর রিফর্ম কমিশনে এগুলি বারবার বলেছি। ওষুধের কোম্পানি ও অনেক তাদের কন্ট্রিবিউশন আছে, তাদের তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেই, কিন্তু সে আপনার আশেপাশে দিয়ে ঘোরাফেরা করবে। কিন্তু আমার যদি এথিক্স ঠিক থাকে, আমার নিজের বিবেক ঠিক থাকলে, আমি যদি সঠিক চিকিৎসা দিতে চাই, তাদের কথা আমি শুনবো, কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হব না। যখন প্রয়োজন পড়বে একটি ওষুধ, সেটিকে আমি প্রয়োজন মতন, সময় মতন সেটিকে কাজে লাগাবো। এবং সেই ইনফরমেশনগুলি দেওয়ার জন্য আমি যদি প্রতিদিনই রিপ্রেজেন্টেটিভদের সাথে দেখা করি তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটা সপ্তাহে একদিন 2 ঘন্টা এরকম একটা হসপিটালে অ্যালাউ করা উচিত, এবং সেটা কিন্তু এখন প্র্যাকটিস হচ্ছে ক্রমাগত। সব জায়গায় প্র্যাকটিসটা হলে স্বাভাবিকভাবে প্রভাবিত কম হবে ডাক্তাররা, এবং ডাক্তাররা নিজেদের বিবেক অনুযায়ী আরও বেটার পারফর্ম করবে। আচ্ছা, এখান থেকে আপনি যেহেতু হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছেন এবং অবশ্যই সেখানকার মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর হিসেবে আপনি আছেন, আপনাদের হসপিটালগুলোতে যে ডক্টররা বসছেন, চেম্বার করছেন, সেখানকার পরিস্থিতিটা কেমন, সেখানকার ব্যবস্থাপনাটা কেমন, সেখানে মেডিকেল সার্ভিসেস যারা দিচ্ছেন
সেখানে কি এই রিপ্রেজেন্টেটিভরা থাকছেন বা কোনো নির্দিষ্ট কোম্পানিকে আপনারা হচ্ছে করছেন কিনা, রেফার করছেন কিনা যে না এই ওষুধটাই হচ্ছে দিতে হবে বা এমন কিছু? এখানে প্রেসক্রিপশন হয়, প্রতিটা ডক্টরের কাছে অপশান আছে, ভালো ভালো কোম্পানিজের লিস্ট আছে, একই ওষুধ বিভিন্ন কোম্পানি তৈরি করে বিভিন্ন নামে, জেনারিক নাম আছে, ট্রেড নেম আছে, সেগুলি অপশান আছে এবং সেই অপশান থেকে ভালোটা বেছে নেওয়ার দায়িত্ব সেই ডাক্তারের। এবং এই রিপ্রেজেন্টেটিভদের অ্যালাউ করা হয় না, বা হয়তোবা এখন যেভাবে রিফর্ম কমিশনের থ্রু দিয়ে একটা রেকমেন্ডেশন আসছে, উইকে 1 দিন 2 ঘন্টা অ্যালাউ করা হবে, এরকম, এর বেশি না। আর এখন তো ডিজিটাল মিডিয়া স্ট্রং, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য অ্যাডভান্সমেন্ট অফ আ মেডিসিন, ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট ইট এনি টাইম। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা এখানে কিন্তু থাকে যে একজন চিকিৎসক কিন্তু জানেন যে কোন কোম্পানির ওষুধগুলো, যেহেতু কোম্পানির মধ্যেও কিন্তু এখন ওষুধের মধ্যে কিন্তু অনেকগুলো ভেজাল আছে, তাই না? তো আমরা হচ্ছে চাইলেই একটা রোগীকে যে কোনো ওষুধ লিখে দিতে পারি না যে জেনারিক নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে ওষুধ খেয়ে ফেলেন। সেখানে কিন্তু হচ্ছে দৃশ্যটা অন্যদিকে চলে যাবে। তখন যে ফার্মাসিগুলো রয়েছে যারা হচ্ছে ওষুধ বিক্রি করছেন তারা কিন্তু নিজের মন মতো করে ওষুধগুলো দেওয়া শুরু করবেন। তো এখানে প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে। তো এই যে নৈতিক চিকিৎসার চর্চার বাস্তব চিত্র আপনার কাছে কেমন? বাস্তব চিত্র হচ্ছে আমি যেখানে আছি সেটি একটি উদাহরণ বাংলাদেশে, কিন্তু আমি যেখানে নেই সেছাড়াও ভালো উদাহরণ আছে। এটা এই জন্য বলছি যে আমি এই হাসপাতালে দেখছি অ্যাট দিস এজ অফ মাই লাইফ যে এথিক্যাল প্র্যাকটিসেস হয়, আনডিউ কোনো অ্যাডভান্টেজ নেওয়া হয় না, এবং মেডিকেল ফেসিলিটি, মেডিকেল সার্ভিস বলতে অ্যাফোর্ডেবল, অ্যাভেলেবল অ্যান্ড অ্যাক্সেসিবল। তো এই হসপিটালটা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, যেটা মাদানী অ্যাভিনিউতে আছে, এই হসপিটালটা অ্যাক্সেসিবল, রাস্তার কাছে, রাস্তা দিয়ে যাওয়াটা সহজ, এবং ভেরিয়েবল ডিগ্রি অফ অ্যাফোর্ডেবিলিটি আছে। কলেজের টাইমে, কলেজের মাধ্যমে গেলে একটা রেটে করা হয়, এছাড়াও কর্পোরেট রেট আছে সেগুলি, কিন্তু তারপরেও দেখা হয় যে যাদের চিকিৎসা নিতে কষ্ট পেতে হচ্ছে সেই ক্ষেত্রে কতটুকু সাহায্য করা যায়। কিন্তু যারা প্রোভাইডার তারা যেন সবাই এথিক্যাল প্র্যাকটিস করে, তারা যেন, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, ইনফ্লুয়েন্স না হয় বাই এনি ড্রাগ অর বা এনি ফার্মাসিউটিক্যাল টু প্রেসক্রাইব দ্য ওন ড্রাগ, এটা খুবই কঠোরভাবে দেখা হয়। এবং অবশ্যই দেখা হয় যে প্রতিটা সার্ভিসের ক্ষেত্রে রুগী যেন ভালো করে জানে তার কি হয়েছে, তার কি চিকিৎসা প্রয়োজন, কতটুকু আমরা দিতে পাচ্ছি, সম্পূর্ণ দিতে পাচ্ছি কিনা, এবং সম্পূর্ণ দিলে খরচটা কীরকম হতে পারে, এবং সেখানে যতটুকু সাহায্য করা প্রয়োজন সেটা আমরা করে থাকি। স্যার, আরেকটা অভিযোগ থাকে না যে যে চিকিৎসকরা আছেন, প্রাইভেট মেডিকেল কলেজের চিকিৎসকরা আছেন, তারা হচ্ছে নানান মেডিকেল কলেজ হাসপাতাল বা নানান জায়গায় চেম্বার করে থাকেন, যার জন্য কোনো নির্দিষ্ট হাসপাতালে তারা সময় দিতে পারেন না এবং রোগীদেরকে হচ্ছে একটু অবহেলা করেন। তো আপনাদের মেডিকেল কলেজের যে অবস্থাটা কেমন সেটা জানতে চাচ্ছি, এবং পাশাপাশি এই অভিযোগের সমাধানটা কি সেটা আপনার কাছে জানতে চাই। এটা হচ্ছে যে কেন্দ্রভূত বাংলাদেশে, এভরিথিং ইজ সেন্ট্রালাইজড, ঢাকা, চিটাগং, মানে সব কিছু টার্সিয়ারি লেভেলের উপরে একটা প্রেশার আছে। যখনই একটা প্রেশার একটা ভালো ডাক্তারের কাছে অনেক রুগী চলে আসে তখন সময়টা কমে যায়। তো সেই জায়গাটা কোয়ালিটি এফেক্টেড হতে পারে, সেই জায়গাটা ডাক্তার নিজে দেখতে হবে যে, কিন্তু আমাদের যে এই প্রাইমারি হেলথ কেয়ার এবং হেলথ রেফারেল সিস্টেম, এটাকে স্ট্রং করতে হবে। উই হ্যাভ টু গিভ ইট বাইন্ডিং বাই রুল, যে সামান্য ধরনের কোনো সমস্যা হলে বা ক্রনিক ইলনেস হলে তাহলে সে ওই প্রাইমারি লেভেলেই যাবে, টার্সিয়ারি লেভেলে রেফার না হলে ডাক্তার রিফিউজ করবে দেখতে। কিন্তু এটা কিন্তু রুল না হওয়া পর্যন্ত বা এরকম একটা সিস্টেম এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এরকম চাপ থাকবেই। আচ্ছা, তো চাপ থাকা সত্ত্বেও সেই যেই নীতিমালায় আমাদের চলা উচিত, যেই নীতিমালায় অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবল সার্ভিস দেওয়া যায়, সেটাই আমরা ফলো করছি। স্যার, রেফারেলের কথাটা নিয়ে একটু বলতে চাই যে রেফারেলের যে কথাগুলো, ছোট ডক্টর যারা রয়েছেন যাদেরকে আমরা জুনিয়র কনসালটেন্ট বলে থাকি, তো এই যে সাধারণ কিছু রোগ যার জন্য হচ্ছে রোগীদের কিন্তু ছোট ডাক্তার বা জুনিয়র কনসালটেন্টের কাছে গেলেই হচ্ছে, যদি কোনো ধরনের বড় কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রফেসরের কাছে, বিদেশে যেটা আমরা দেখে থাকি যে প্রথমে একজন জুনিয়র কনসালটেন্ট তাকে দেখে, একটা ওয়ে অফ
রেফারেল সিস্টেম আছে তাদের, তাই না? যে আগে তারা দেখবে, অ্যাসিস্ট করবে, তারপর হচ্ছে প্রফেসর লেভেলে যাবে। কিন্তু আমাদের দেশে চিত্রটা দেখা যায় যে সব ধরনের চিকিৎসার জন্য কিন্তু আমরা প্রফেসরের চেম্বারে গিয়ে ভিড় করি। এটা রোগীর তরফ থেকে হতে পারে যে সামান্য জ্বর কাশি ঠান্ডার জন্য আমরা একজন প্রফেসর বা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে চাই, অথবা হচ্ছে গুরুতর যে কোনো সমস্যার জন্য আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে চাই। তো এইটা কিভাবে আসলে পরিবর্তন করা যায়? এটা যেটা বললাম আর কি, যে এটা প্রতিটা জায়গায় ফ্যাসিলিটি রেডিনেস থাকতে হবে। আপনি এক্সপেক্ট করবেন একজন MBBS ডাক্তার একদম রিমোট এরিয়াতে যে সে একটা ফ্যাসিলিটিতে বসবে বা একটা 50 বেডের হসপিটালে বসবে বা থাকবে, ওখানেই বিকালবেলায় প্র্যাকটিস করবে, তাহলে তার জন্য তো কিছু সিকিউরিটি প্রয়োজন। সে যেন একটা মিনিমাম একটা জায়গায় থাকতে পারে যেটা থাকার যোগ্য, সেখানে একটা সিকিউরিটি পেতে পারে, তার বাচ্চারা স্কুলে যাওয়ার একটা সুযোগ হতে পারে ডিস্ট্রিক্টগুলো সেটা, এবং তাদেরও ক্যারিয়ারের একটা সুযোগ। তখন আপনি প্রোভাইডার ভালো পাবেন। প্রোভাইডার ভালো পেলে সে রুগী দেখবেও, একটা চিকিৎসা দেবে, আবার সেই চিকিৎসার ওষুধটাও অ্যাভেলেবল। বাইল্যাটারালি কিন্তু কাজ করতে হবে দুই দিকে। আমি একদম সর্বশেষ প্রশ্ন করছি এবং খুব ছোট করে উত্তরটা নিতে চাই। ইউনাইটেড হেলথ কেয়ারের ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনাটা কি? ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এর কমিটমেন্ট অনেক বড়। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউনাইটেড গ্রুপ থেকে কোনো টার্গেট দেওয়া থাকে না, যে প্রাইভেট সেক্টর বলেই যে উইদিন দ্য নেক্সট মান্থ তোমার OPD IPD এত হওয়া উচিত, আউট পেশেন্ট বা ইনপেশেন্ট। তাহলে কি করা উচিত? তাহলে কি সার্ভিস, যে সার্ভিসটা কোয়ালিটিতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, দ্যাট ইজ জিরো টলারেন্স। তাহলে কোয়ালিটি ভালো হলে স্বাভাবিকভাবে রোগীর সংখ্যা বেড়ে যাবে, হসপিটাল ফুল থাকবে, ভালো ডাক্তার এবং ভালো মানুষ একসঙ্গে যাকে পাওয়া হয় তাদেরকেই এখানে বসানোর চেষ্টা করা হয়, তারা বসছে এবং সবাই মিলে এথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে এই হসপিটালটা আস্তে আস্তে ধাপে ধাপে অনেক বড় হচ্ছে। আরেকটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে কথায় কথায় বিদেশ চলে যাওয়া। ইভেন দোজ হু ক্যান অ্যাফোর্ড, কেন যায়? অনেক কমেছে, 3.5 to 4.2 বিলিয়ন ডলার্স প্রায় ইয়ে। এই রিসেন্টলি যে ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেল, মালয়েশিয়ার ভিসা থাকলেও চিকিৎসা এখানে হয়নি। অবশ্যই সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু অ্যাসিওর, আপনার কাছে রুগী আসলে ডাক্তারকে অ্যাসিওর করতে সার্ভিস। আমাদের এখানে আপনি আসেন অল সর্টস অফ সার্ভিস যদি এরকম থাকে তাহলে নিশ্চয়ই রোগীরা বিদেশগামী হবে না। সেই অ্যাসিওরেন্সটা দিতে হবে। ইনফেকশন কন্ট্রোলের জায়গা থেকে বলতে হবে যে এগুলো প্রশ্ন করে যারা এডুকেটেড, যারা ওয়েল টু ডু ফ্যামিলিজ, যে এখানে ইনফেকশন কন্ট্রোল যেন না হয়, সব ব্যবস্থা আছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফলো আপে, একটা কমপ্লিকেটেড সার্জারি হলো ফলো আপে সেই সিস্টেমটা তৈরি করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের জন্য আমাদের অভিনন্দন থাকলো যে আমরা হচ্ছে এরকম সুন্দর অত্যাধুনিক একটা হাসপাতাল পেতে যাচ্ছি। দর্শক, এই ছিল ডক্টর সানকলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।